বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া, নাটোর। আমরা এক সংকটকালীন মুহূর্ত কাটাচ্ছি। যদিও বাংলাদেশ সরকার ইতিমধ্যে আমাদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে, তো তারপরেও আমাদের ক্লাস এখনও অনলাইনেই করতে হবে। এর আগে আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি। আজকে রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো রসায়নের পঞ্চম অধ্যায়ে কি আছে দেখি আমরা। পঞ্চম অধ্যায়ে আছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনটা কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক বন্ধন কি, যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী এবং এর প্রকারভেদ। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রসায়ন এর পঞ্চম অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। রাসায়নিক বন্ধন, বন্ধনটা আসলে কি? রাসায়নিক বন্ধনটা হচ্ছে যখন কোনো পরমাণুসমূহ একই মৌলের অথবা ভিন্ন কোনো মৌলের পরমাণুসমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন মূলত ধাতু অধাতু হতে পারে, ধাতু ধাতু হতে পারে, আবার অধাতু অধাতুও হতে পারে। তো এই বিভিন্ন ধাতু অধাতু এবং তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই রাসায়নিক বন্ধনসমূহ বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো আমরা এই রাসায়নিক বন্ধন কত ধরনের হতে পারে, আমরা যদিও এই তোমাদের নবম দশম শ্রেণীতে দুই ধরনের রাসায়নিক বন্ধনের কথা বলা আছে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এবং কিছু ধাতব বন্ধনের কথা বলা আছে। তো আমরা আজকে রাসায়নিক বন্ধন যে কয়েক ধরনের হতে পারে এটা একটু দেখি। আসো, রাসায়নিক বন্ধন এর প্রকারভেদ। এক, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা হয় ধাতু প্লাস অধাতুর মধ্যে। দুই, সমযোজী বন্ধন। অধাতু প্লাস অধাতু। আমরা এগুলো পরবর্তীতে শিখব। তিন, ধাতব বন্ধন, ধাতু ধাতু। চার, সন্নিবেশ বন্ধন। পাঁচ, সন্নিবেশ সমযোজী বন্ধন। আরও বন্ধন আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আমরা তোমাদের এই অধ্যায়ে তিন ধরনের বন্ধনের কথা বলা আছে, তিন ধরনের বন্ধন আমরা পর্যায়ক্রমে শিখব। তো এই বন্ধন শেখার আগে আসো আমরা শিখে নিই যোজ্যতা ইলেকট্রন কি। যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা বলতে বোঝায় কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বলতে বোঝায়। তো বহিস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রনই হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা দেখি যোজ্যতা ইলেকট্রনটা কি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রনকে বলা হয় ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই যে যোজ্যতা ইলেকট্রন কি। যেমন আমি যোজ্যতা ইলেকট্রন নিয়ে কথা বলতে চাই, তার ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে। আমরা এটা তৃতীয় অধ্যায়ে শিখেছি যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। তো প্রথমত সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, তাহলে কি পাই? 1s2, 2s2, 2p6, 3s1, কারণ সোডিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে 11। এর বহিস্থ শক্তি স্তর বলতে 3 নম্বর শক্তি স্তর বোঝায়। তো 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি। তাহলে সোডিয়ামের
যোজ্যতা ইলেকট্রন সমান 1। এভাবে যদি আমি আরও ইলেকট্রন বিন্যাস করি, ধরো ক্যালসিয়াম 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ক্যালসিয়ামের বহিস্থ শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। এই 4 নম্বর শক্তি স্তর এ মোট ইলেকট্রন আছে 2টি, বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। এজন্য সর্বশেষ শক্তি স্তরে যেহেতু ইলেকট্রন 2, তাই এর যোজ্যতা ইলেকট্রনও 2। যোজ্যতা ইলেকট্রন 2। এই যোজ্যতা ইলেকট্রন সমূহই রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। এই ইলেকট্রন সমূহ আমরা পরবর্তীতে দেখব। তো যোজ্যতা ইলেকট্রন আলোচনা হইল, এরপরে আমরা যোজনী নিয়ে কথা বলি। যোজনীটা কি? যোজনী হলো কোনো মৌল যৌগ গঠনের সময় কতগুলো হাইড্রোজেন পরমাণু অথবা কতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেটা হচ্ছে মৌলের যোজনী। অথবা আমরা যদি এভাবে বলতে চাই, কোনো মৌলের বহিস্থ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তো বিজোড় ইলেকট্রনটা কি আসলে? বিজোড় মানে যেটা সিঙ্গেল ইলেকট্রন একা একা থাকে, যে ইলেকট্রনকে আমরা অযুগ্ম ইলেকট্রনও বলি। যেমন আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, কার্বনের হচ্ছে 6, 1s2, 2s2, 2p(x), আমরা জানি p এর 3টা অরবিটাল ভেঙে দিব, 2p(y) এবং 2p(z). তাহলে এর ইলেকট্রন আছে টোটাল 6টা, তাহলে 4টা, 5টা, 6টা। এখন দেখো এখানে 2s ইলেকট্রন আছে, তাহলে এক্সাইটেড স্টেটটা কি? যার উত্তেজিত অবস্থা 6, 1s2, 2s, 2px, 2py, 2pz। তাহলে এই যে 2s এ যে 2টা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা এখানে একটা হবে এবং 2pz একটা চলে যাবে। কারণ আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী জানি যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সর্বদা অযুগ্ম অবস্থায় থাকতে চায়। অযুগ্ম অবস্থা মানে সর্বদা বিজোড় অবস্থায় থাকতে চায়। যার কারণে এই 2s অরবিটাল ইলেকট্রন জোড়া ছিল, 2টা ইলেকট্রন ছিল, এটা 2pz অরবিটালে গেল, তখন এর অযুগ্ম ইলেকট্রন হয়ে গেল 4। তার মানে এই বিজোড় ইলেকট্রন বহিস্থ শক্তি স্তরে 4, এজন্য কার্বনের যোজনী 4। এবং নর্মাল স্টেটে যখন থাকবে, দেখো যে 2px এবং 2py, তখন এই 2টা ইলেকট্রন অযুগ্ম ছিল, তখন এই অবস্থায় কার্বনের যোজনী হচ্ছে 2। যোজনী 2। তাহলে আমরা কার্বনের যোজনী 2, 4 এগুলো শিখলাম। এর পরবর্তীতে আমরা যোজনীর প্রকারভেদ শিখি। যোজনীর প্রকারভেদ, যোজনী মূলত কয়েক ধরনের বলতে এখানে আমরা 4 ধরনের যোজনী পড়ব। সেটা হচ্ছে, দেখি প্রথমে আমরা যোজনীর প্রকারভেদ। যোজনীর প্রকারভেদ 1 নাম্বার সক্রিয় যোজনী, 2 নাম্বার পরিবর্তনশীল যোজনী, 3 সর্বোচ্চ যোজনী, 4 সুপ্ত যোজনী। কি তাহলে? সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী এবং সুপ্ত যোজনী। তো এই যোজনী নিয়ে আমরা এখন কথা বলবো। যোজনী আসলে কিভাবে কার্যকর হয়, কিভাবে পরিবর্তন হয়, কিভাবে সুপ্ত যোজনী হয়। আচ্ছা, আমরা প্রথমে লিখেছিলাম হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কি? কোনো মৌলের কার্যকরী যোজনীকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে।
তো সক্রিয় যোজনী কার্যকরী যোজনী আমরা কি করে বুঝবো? যেমন একটা যৌগ আমি লিখি, যেমন কার্বন ডাই অক্সাইড লিখলাম এবং কার্বন মনোঅক্সাইড লিখলাম। কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের কার্যকরী যোজনী আমরা জানি যে যৌগ গঠনের সময় এক্সচেঞ্জ হয়, তাহলে অক্সিজেনের 2 এবং কার্বনের হয়েছে 4, তখন 2 দ্বারা ভাগ করে CO2 লেখা হয়। এজন্য এখানে কার্বনের সক্রিয় যোজনী 4, কার্বনের সি এর সক্রিয় যোজনী সমান 4। এ মৌলে অক্সিজেনেরও 2, কার্বনেরও 2, এ মৌলে কার্বনের সক্রিয় যোজনী সমান 2। এভাবে আমরা সক্রিয় যোজনীগুলো বের করতে পারবো, যে যেটা কার্যকরী যোজনী সেটা ওই মৌলের সক্রিয় যোজনী। এবার আসো পরিবর্তনশীল যোজনী। কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তখন তাকে বলা হবে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী। যেমন সালফার, সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz, তাহলে এখানে হয়ে গেল 6 4 10 12 13 14 15 16। তাহলে এখানে সালফারের যোজনী হলো 2। এরপরে দেখো এখানকার ইলেকট্রনটা আমরা অযুগ্ন করতে পারি, তাহলে এই 3 এর পরে আমরা 3d অরবিটাল আছে p এর পরে, তাহলে দেখো পরবর্তী এক্সাইটেড স্টেট উত্তেজিত অবস্থা 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz 3dxy 3dxy। তাহলে কি হবে, এই p এর একটা ইলেকট্রন px এর একটা ইলেকট্রন 3d তে চলে যাবে আর এখানকার ইলেকট্রন অযুগ্ন, তাহলে যোজনী 4। এরপরের ইলেকট্রন ডাবল এক্সাইটেড স্টেট 16 1s2 2s2 2p6, এবারে 3s এর ইলেকট্রন চলে যাবে 3s1 3px 3py 3pz 3dxy 3dyz, এখানে একটা 2টা 3টা 4টা 5টা আর 6টা, তাহলে যোজনী হচ্ছে যোজনী 6। তাহলে দেখলাম এক সালফার 3টা যোজনী দেয়, সালফারের যোজনী দেখলাম 2 4 6, তখন সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এরপরে আসো সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী যদি আমি বলি যে কোনো মৌলের একাধিক যোজনীর মধ্যে অর্থাৎ পরিবর্তনশীল যোজনীর মধ্যে যেটা সব থেকে বড় সেটাই মৌলের সর্বোচ্চ যোজনী। তাহলে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী 6, সালফার এটা সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। আচ্ছা, এবার আসি আমরা সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী হলো কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। যেমন আমি যদি বলি সালফার ট্রাইঅক্সাইড, আরেকটা যৌগ লিখলাম সালফার ডাইঅক্সাইড, তাহলে দেখো এখানে SO3 সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী সমান আমরা দেখতে পাচ্ছি 6, কারণ অক্সিজেনের যোজনী 2 6। আমরা জানি যে এবং আমরা জানি এটা যে সালফারের সর্বোচ্চ যোজনী একটু আগে দেখলাম সমান 6, সুতরাং সালফারের সুপ্ত যোজনী 6 - 6 = 0। তাহলে আরেকটা মৌল দেখি আমরা, আরেকটা যৌগ সালফার ডাইঅক্সাইড SO2A, সালফারের সক্রিয় যোজনী সমান 4।
এবং আমরা জানি যে সালফারের সর্বোচ্চ যোজনী সমান 6, তাহলে সালফারের সুপ্ত যোজনী ইকুয়াল টু 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। এভাবে সালফারের আমরা যোজনীগুলা বের করতে পারবো। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যোজনী নিয়ে একটু পড়াশোনা করি এবং এই যোজনীর ক্লাসটা আমরা দেখব। তাহলে আমরা অবশ্যই একটু হলেও উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।